আমরা 84 লক্ষ জনই পার করে আবার একটা হিউম্যান সার্কেলে যাই। এইটার কনসেপ্টটা আপনি একটু খুলে বলেন। গীতায় দেখুন, গীতায় যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুনা নান্যহং বেদ সর্ব্যানি না ত্বং বেথ্যা পরন্তপা। সোশ্যাল মিডিয়ার যুগে এখন যেটা হয়েছে বেবি বাম্প শো করা, এটা কি ভালো? একটি খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফ্যামিলি, তারা বলছেন যে তাদের বাড়ি, দোকান, সর্বত্র আনইউজুয়াল ঘটনা ঘটছে। আচ্ছা, হঠাৎ কোনো সাধু সন্ন্যাসী তিনি এসি গাড়িতে চড়লেই ভোগ হয় না, এমন হতেই পারে যে তিনি এসি গাড়িতে চড়েও কোনো ভোগ করছেন না। নমস্কার, অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দেবাঞ্জনা। আপনারা আগে অবশ্যই রাশিফলের ভিডিওগুলো নিশ্চয়ই পেয়েছেন, তো আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রী ব্রহ্মানন্দজিকে। তো ওনার সঙ্গে আজকে যে টপিকে আমাদের আলোচনা, মৃত্যুর বিষয়ে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মৃত্যুর পরেই কিভাবে 84 লক্ষ জনই পার করে আবার একটা মনুষ্য জন্ম, এটার যে কি হিস্ট্রি। তো একদম দেরি করবো না, সোজা পর্বে যাবো, কারণ প্রচুর আলোচনা, কারণ এগুলো মানে পুরো বিজ্ঞান ভিত্তিক একটা আলোচনা। তো একদম এপিসোডে শেষ অবধি থাকবেন, সঙ্গে থাকবেন, একদম সোজাসুজি পর্বে। স্যার নমস্কার। নমস্কার। অনেক দিন বাদে স্যারকে আমাদের মধ্যে পেয়েছি। এই যে মানুষের প্রচুর প্রশ্ন যে এই যে হিউম্যান লাইফ কটা হয়, আচ্ছা এইখান থেকেই আবার একটা কনসেপ্ট আছে যে আমরা 84 লক্ষ জনই পার করে আবার একটা হিউম্যান সার্কেলে যাই। এইটার কনসেপ্টটা আপনি একটু খুলে বলেন। প্রথম কথা, 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে মানবদেহ প্রাপ্ত হয়েছি, এইখানেও কিন্তু এই কথাটা কোথাও ক্লিয়ারলি লেখা নেই যে 84 লক্ষ যোনির কোন যোনি কতবার জন্মাবো বা ইত্যাদি ইত্যাদি, এসবের কিন্তু কোনো ক্লিয়ারলি কিছু বলা নেই। বলা আছে 84 লক্ষ যোনি হতে পারে। আচ্ছা, হিউম্যান টু হিউম্যান ট্রান্সফার তো হতে পারে, ওইটা তো হচ্ছে, মানে এরকম পিএলআর সেশনেও ঘটে। আমরা ওল্ড সোল মানে ডেফিনেটলি সেটা হিউম্যান টু হিউম্যানই হয়েছে। নিম্ন যোনি থেকে যদি কেউ প্রথমবার মনুষ্য যোনিতে এসে থাকেন, তাহলে তিনি তো খুব একটা স্পিরিচুয়ালি ডেভেলপড সোল হবেনই না, হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক। তো সেই জন্যে নিম্ন যোনিগুলো আমরা ঠিক কতগুলো যোনি প্রাপ্ত, কতবার জন্মাবো এর কোনো নিয়ম নেই, কিন্তু এরম কোনো সংখ্যা কোথাও বলা নেই। হ্যাঁ, বুদ্ধদেব তো নিজের আগের বোধহয় 24টা না এরকম কিছু জন্মের কথা বলেছে, যে পাখি হয়েছি, অমুক পশু হয়েছি, অমুক পশু হয়েছি, মানে ইনকার্নেশনস এর গল্প। হ্যাঁ, জাতকের গল্পে। হ্যাঁ, তো এবং তিনি হচ্ছেন এক্সট্রাঅর্ডিনারি। তিনি ওই প্রতিটা জন্মের যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রেখেছেন, কনসাসলি মনে রেখেছেন। আমাদের সোলেও কিন্তু শিক্ষাগুলো ছাপ পড়ে আছে, কিন্তু আমরা ভুলে গেছি। কিন্তু ইউনিভার্স তো আমাদেরকে ভুলিয়েই দেয়, কারণ এটা যদি প্রত্যেকটা জন্ম আমাদেরকে মনে আমরা তো পাগল হয়ে যাব। মানে ধরুন আপনি আগের জন্মে কেউ ক্রিমিনাল ছিল, বা আগের জন্মে কেউ খুন করেছে, বা কেউ মার্ডারই হয়েছে। ধরুন যে নিজের জন্ম মনে রেখেছে সে হয়তো কোনো জন্মে মার্ডার হয়েছে, এমনি এটা মুখে পড়লে করে যায়, কার মাথা খারাপ হয়ে যাবে। একদমই তাই, মাথা খারাপ হয়ে ওটা তো সম্ভব না। ওই জন্য ইউনিভার্স আমাদেরকে তৈরিও করেছে ওই গীতায় দেখুন, গীতায় যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুনা নান্যহং বেদ সর্ব্যানি না ত্বং বেথ্যা পরন্তপা। এই যে পরিষ্কার ভগবান অর্জুনকে বলছেন যে আমার এবং তোমার এর আগে বহু জন্ম হয়েছে, একদম তাই। তুমি তার একটা জন্ম মনে রাখতে পারোনি, আর আমি তার সবকটা মনে দিয়েছি। ওই জন্যই সে কৃষ্ণ। এই দুটো হচ্ছে তফাৎ। ওই যে বলছিলাম, আমি যেখানে এলাম ওই যে বুদ্ধদেব সেই জন্য তথাগত, সেই জন্য তিনি ওই সব জন্ম মনে রেখেও তথাগত হয়েছেন।
আর ঠিক যে কথাটা আপনি বললেন, আমরা যদি সব জন্ম মনে রাখি আমরা পাগল হয়ে যাব। পাগল আর তথাগত তফাৎ আছে। তো সেই ব্যাপারটা হবে, কিন্তু সোলের ওপরে ইমপ্রেশন কিন্তু থাকে, মানে সে এক্সপিরিয়েন্সড হয় অলরেডি। ইমপ্রেশন থাকেই। এবং এরপরে যখন ধীরে 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 সে মনুষ্য জন্মগুলো প্রাপ্ত হবে, যদি সে সাধক নাও হয়, তাহলেও কিন্তু মনুষ্য জন্ম, যদি তার প্রতিটা জন্মে এরম স্বীকৃতি থাকে যে সে পরপর মনুষ্য জন্ম প্রাপ্ত হচ্ছে, তাহলে কিন্তু সে ধীরে ধীরে ওই সোলটা এক্সপিরিয়েন্স সোল হবে এবং অটোমেটিক্যাল তার মধ্যে কিন্তু ডিট্যাচমেন্ট আসবে, আচ্ছা, আসবেই। এইখানেও এই যে ভগবান শঙ্কর তার মোহমুদ্গরে বলছেন যে একটা খুব পরিষ্কার কথা বলেছেন যে অর্থম অনর্থম ভাবায় নিত্যম নাস্তি তত সুখ লেশঃ সত্যম পুত্রাদপি ধনা ভজাম ভীতি সর্বত্রৈষা বিহিতা রীতি। বলছেন যে অর্থ অনর্থের মূল, এই ভাবনা মনে জাগ্রত অটোমেটিক্যালি হতে হবে। অর্থম অনর্থম ভাবায় নিত্যম, তিনি ওটা মনে প্রাণে বিশ্বাস করবেন। আমি যদি এমনি আউড়াই না অর্থই অনর্থের কারণ, এ কথা সবাই বলে, কিন্তু অর্থের পেছনেই পেছনেই তো ছুটছে একদম। তাহলে আমি মন থেকে অর্থমানার্থম ভাবায় নিত্যম এইটা হয়নি। অর্থমানার্থম আমি শুনেছি, কিন্তু ভাবায় নিত্যম এটা হয়, মানে প্র্যাকটিসটা হয়। এইটা হয়। এবার শঙ্কর বলছেন যে কি হয় সাধারণ মানুষের ক্ষেত্রে, কি হয় ঠিকের উল্টোটা হয়। সাধারণ মানুষ এই শ্লোকটাতেই বলছেন ধনের পেছনে ছোটে, এবং ধনাগম যদি হয়, মানে আমি ধনী হয়েছি, তখন কি হয়, একটা বিচিত্র অবস্থা হয়। শঙ্কর বলছেন যে পুত্রাদপি ধনা ভজাম ভীতিহি সর্বত্রৈষা বিহিতা রীতিহি। বলছে সর্বত্র এইরকমই রীতি যে কোনো ব্যক্তি যদি ধনী হয়ে যায়, প্রচুর সম্পত্তি থাকে, সে নিজের পুত্রকেও অবিশ্বাস করতে শুরু করে, ভয় করতে শুরু করে, একদম যে কেড়ে নেবে। ঠিক তাই। এখন ইভেন মানে রিসেন্ট একটা কেসও শুনলাম যে ছেলের সাথে তার বউয়ের রেজিস্ট্রি দিচ্ছে না, কারণ যদি মানে তার মায়ের মনে ভয় যে যদি ছেলে মরে যায় তাহলে তো পুরো সম্পত্তি স্ত্রীর হাতে চলে যাবে, তো বা মানে আইনত সেটা, সেইখানে নাকি ছেলে বউয়ের মধ্যে মানে ওয়েও করতে দেবে না, মানে ওই অফিসিয়ালি রেজিস্ট্রি করতে দেবে, মানে এমনি এমনি থাক, মানে এমনি মানে লোক দেখানো বিয়ে হয়েছে সেটা এমনি থাকো, মানে সোশ্যাল ম্যারেজ যেটা। মানে কি দিনকাল এলো। ওই শঙ্করের ঠিক ওই কথাটা। দেখুন, আমি এইখানে মোহাম্মদগড়ের কতগুলো জিনিস বলি যে কিরকম বিষয়টা তৎকালীন সময়েও শঙ্কর বুঝেছেন। দেখুন, বলছে যে যাবৎ বিত্তোপার্জনা শক্তঃ, খুব পরিষ্কার বলছেন যে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি অর্থ রোজগার করতে সমর্থ হয়, হ্যাঁ, ততদিন পর্যন্ত তাবৎ পৃচ্ছাতি কুশলাম গেহে। বলছে যে ততদিন পর্যন্তই তোমার বাড়ির লোকেরা তোমার ভালো মন্দ জিজ্ঞাসা করবে। খুব প্র্যাকটিক্যাল। এইখানে রামপ্রসাদ যে কথাটা বলেছেন, আমি দেখাই, রামপ্রসাদ এবং শঙ্কর একদম এক কথা বলেছে। শঙ্কর মোহাম্মদগড়ে বলছেন ইয়াবৎ পাবনা নিবসতি দেহে তাবৎ পৃচ্ছতি কুশলম গেহে গতবতী বায়ো দেহা পায়ে ভার্যা বিভ্যতি তসমিন কায়ে। বলছে যতক্ষণ তোমার এই দেহটার মধ্যে প্রাণবায়ুটা থাকবে, ততক্ষণ সবাই তোমার কুশল প্রশ্ন করবে, মানে তোমার ভালো মন্দ জানতে চাইবে। এইবারে বলছে গতাবতী বা বায়ো, যখন চলে যাবে তখন শঙ্কর বলছেন ভার্যা বিভ্যতি তসমিন, তোমার স্ত্রী তখন তোমার এই দেহটাকে ভয় পাবে, মৃতদেহ বলে, যেটাকে সে প্রাণ দিয়ে এক সময় ভালোবাসতো। ঠিক এই কথাটা দেখুন রামপ্রসাদ বলছেন যে খুব কমন গান, ভেবে দেখুন, যে বলছে যে যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে।
এই একই কথা বলছেন দুইবার, যে আমাদের জীবনটা এই রকমই। এই যে এক্সপিরিয়েন্সটা, এই যে আমি এই কথাগুলো কেন বলছি, এই যে ভাবনাটা, একদম কেউ বলল, আমি শুনলাম বসে একটা লেকচার, তারপরে বাড়ি চলে গিয়ে যেই কে সেই, এটা কিন্তু ম্যাচিওর সোলের লক্ষণ নয়। ওই যে ইনফ্লুয়েন্সার যে জিনিসটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে এলাম, ওইটা অনেকে এই ভাবনাটা তার মনে দৃঢ় হতে হবে, অথবা শুনতেও লাগবে না। কোনো কোনো ব্যক্তি এরকম হয়, দেখবেন কোনো কোনো এরকম মানুষ আছে যাদের মধ্যে একটা সময়ের পরে অটোমেটিক ডিট্যাচমেন্টের ভাবনা চিন্তা এসে আসে। কারোর কাছে শোনেনি কিন্তু সেই কথাগুলো, অটোমেটিক। এইটা হচ্ছে একটা ম্যাচিওর সোলের লক্ষণ। সে কিন্তু অটোমেটিক্যালি ওই জিনিসটা বুঝতে শুরু করেছে, ওই যে অর্থম অনর্থম ভাবায়ে নিত্যম, এই জিনিসটা বুঝতে শুরু করেছে। সে এটা বুঝেছে যে শঙ্কর বলছেন যে নলিনী দলগত জলমতি তারালাম তদ জীবিতা মতিশয়া চাপালাম, যে আমার জীবনের স্থিরতা তো কিছুই নেই। আমার জীবনের স্থায়িত্ব কেমন না পদ্মপাতায় জলের মতো। পদ্মপাতার উপরে জলের বিন্দু যেমন একটু নাড়ালেই গড়িয়ে যাবে, আমার জীবন তো সেই রকমই। এবং প্র্যাকটিক্যালি আমরা তো চারদিকে তাকালেই দেখি জীবন তো ওই রকম। একটা মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় কাল পরশু কেন 5 বছর বাদে কি করবে ভেবে কত প্ল্যান করেছে, সেই লোকটা বাড়িতে ফিরবে তার কোনো গ্যারান্টি নেই, এবং বহু লোক তো ফেরেও না। একদম। এটা মানে এগুলো হয়তো শুনতে আপনাদের খুব খারাপ লাগছে, বাট এটা একদম বাস্তব। এবং যারা এটা এই জিনিসটার মধ্যে দিয়ে যায়, জানি মানে অনেকের খুব কাছের মানুষ, শুনতে খারাপ, হ্যাঁ, অনেকের খুব কাছের মানুষ চলে যান, খুব তাড়াতাড়ি হয়তো অকালে প্রাণ যান, কিন্তু এটা কিছু করার নেই। মানে এটা আপনাকে এই ভাবনাটা দিয়ে চলতে হবে যে সে তার জীবন থেকে মুক্তি পেল, তার ভালো যাত্রা হোক। জীবাত্মা যদি মুক্তির দিকে যায়, লাস্ট বার্থ বলতে তো আমরা এটাই বুঝবো যে, দেখুন, এটা আমি কখনোই ভাববো না যে আমার মানুষ হিসেবে এটা শেষ জন্ম, আর আমি এত কুকর্ম করলাম যে এর পরে বার আমি শেয়াল হয়ে যাব। ওটা আমার লাস্ট বার্থ হতে পারে না। আমার লাস্ট বার্থ কোনটা না, এর পরে আমি আর জন্ম মৃত্যুর সাইকেলে পড়বো না, সেটাকে আমি শেষ জন্ম। তো জন্ম মৃত্যুর সাইকেলে পড়বো না, এটা তো একমাত্র সাধনা করেই লাভ করতে হয়। একদম তাই। অন্য আর কি করে এটা পাওয়া যায়? কিছুতে নেই। এইটা যদি কোনো জীবাত্মা বেশ কয়েক জন্ম ধরে সাধন করে করে আসে, তাহলে কিন্তু তার মধ্যে স্বাভাবিকভাবেই দুটো জিনিস দেখা যাবে। এক হচ্ছে সাধনার প্রবৃত্তি, সেই সাধনাটা বিভিন্ন মার্গ হতে পারে, যোগ মার্গ হতে পারে, তন্ত্র মার্গ হতে পারে, এটা হতে পারে, কারণ এই প্রত্যেকটাই বৈধ মার্গ আমাদের। এবং বিভিন্ন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অন্য ধর্মেও হতে পারে, একদম অন্য ধর্মেও হতে পারে। এবার এই ব্যক্তির সাধনার উৎসাহ থাকবে 1 নম্বর। 2 নম্বর কথা, এই ব্যক্তির সাধারণ জাগতিক বিষয়ে আকর্ষণ কম থাকবে, মানে ডিট্যাচমেন্ট এইটা হবেই। একদম। কারণ যতক্ষণ অ্যাটাচমেন্ট আছে ততক্ষণ জীবাত্মা কি করে মুক্ত হবে? একদম তাই। এটা তো হতেই পারে না। মানে সেই ফোনটা প্রিয়, কিন্তু পড়ে ভেঙে গেলে আমার কিছু এসে যাবে না, ব্যাপারটা এরকম। যে অ্যাটাচমেন্ট মানে ভদ্রলোক সব জিনিসকেই হয়তো যে যুগে তিনি জন্মেছেন সেই যুগের প্রয়োজনীয়তা বশে যা যা ব্যবহার করার তা করছেন, এটা এক জিনিস। আর অ্যাটাচমেন্ট অন্য জিনিস। কেউ বলতেই পারে যে অমুক সাধু মহারাজকে তো দেখেছি গাড়ি করে যান, এরকম আমি বলতে শুনেছি। যদি এসি গাড়ি করে যাচ্ছে সে আবার কেমন সাধু? এটা রিসেন্ট, আমিও এই সেম কথাটাই শুনেছি বেশ কিছু মানুষের থেকে, এবং খুব মানে প্রখ্যাত সন্ন্যাসী তাকেই বলেছে। এর কারণটা আপনি একটু ব্যক্ত করেন। না, এটা প্র্যাকটিক্যালি একটা গল্প বলি এই বিষয়ে।
এটাই আমাদের এখানে সব সাধু সন্ন্যাসীর হচ্ছে এমন কথা বলছি না, না, হয়তো তার ওটা ভোগ কপালে লেখা হ্যাঁ। ছিল। কিন্তু একটা জিনিস বলি, যে কেউ ভোগ করছে মানেই সে অ্যাটাচ, এটার কোনো যুক্তি নেই। যুক্তি কেন? একটা ভারী সুন্দর গল্প আছে যে গোপিনীরা বৃন্দাবনে ভগবানকে এই দুর্বাসা ঋষি এসেছেন যমুনার ওপারে। সেইখানে গোপিনীরা একদিন চাইছেন যে আমরা দুর্বাসা এত বড় ঋষি, এত তো আমরা একদিন উনাকে ভোজন সেবা করাব। গোপিনীরা কি ভোজন করাবেন? দুধের বিভিন্ন প্রোডাক্ট বা ইত্যাদি, হয়তো ওরকমই কিছু ভোজন সেবা করা। এইবারে তারা যমুনার কাছে গিয়ে দেখছেন যে যমুনা উত্তাল, সেই যমুনা পার করে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। ওই দুধের ভার ননি এই সেই নিয়ে কি করে যাবে? তো যখন এসে শ্রীকৃষ্ণকে বলছেন, তো শ্রীকৃষ্ণ বলছেন যে তোমরা যমুনার কাছে যাও, যমুনার কাছে গিয়ে বলো যে যদি গোবিন্দ কোনোদিন কোনো স্ত্রীকে ভোগ না করে থাকে বা কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে যমুনা দুভাগ হোক, আমরা সেই রাস্তা দিয়ে ওপারে যাব। গোপিনীরা তো শুনে হাসছে, কি বলছো তুমি, আমাদের কি বলছো এই কথার? তো শ্রীকৃষ্ণ বলছেন যে না, যাও না, বল। গোপিনীরা সেই কথা বলছেন, যমুনা দুভাগ হচ্ছেন, তারা ওপারে গেলেন। গোপিনীরা কিন্তু মনে মনে ভাবছেন যেটা কি হলো, যে সারাদিন আমাদের সঙ্গেই আছে সে বলছে কোনোদিন নারী সঙ্গ করেন। ওপারে গেল, ওপারে গিয়ে দুর্বাসা ঋষিকে যা সেবা করার করলেন, করে ফেরার সময়ও তো সেই একই বিড়ম্বনা। এবার কি হবে? তো দুর্বাসা বলছেন যে তোমরা যমুনাকে বলো যে দুর্বাসা যদি আজকে ওই যেমন রোজ ওই ঘাসের রুটি বা এইরকম কিছু খায়, মানে যা তার নিত্য ভোজন, এই রকম কিছু ছাড়া অন্য কোনো ভোজন না করে থাকে, তাহলে যমুনা দুভাগ হোক, তোমরা ওপারে যাও। আবার গোপিনীরা ভাবছেন যে তো হাঁড়ি জিনিস খেলো, কে বলেছে কিছু খায়নি। হ্যাঁ, কিন্তু তারা এসে বললেন, যমুনা আবার দুভাগ হলো, তারা এপারে এলেন। এপারে এসে যখন ভগবানকে বলছেন যে এটা কি হলো বলো তো, সকালবেলা তুমি বললে একটা ডাহা মিথ্যে কথা, আর এখন উনি বললেন আরেকটা ডাহা মিথ্যে কথা, ঘটনাটা এইখানে ভগবান সেটা ব্যাখ্যা করছেন। এই জায়গাটা বুঝতে হবে, এটাকেই বলে অ্যাটাচমেন্ট। যখন আমি কোনো ব্যক্তি দেহাত্ম বোধ রহিত হয়ে কোনো কর্ম করেন, তাতে তার কোনো ভোগ হয় না। কোনো সাধু সন্ন্যাসী তিনি এসি গাড়িতে চড়লেই ভোগ হয় না। এমন হতেই পারে যে তিনি এসি গাড়িতে চড়েও কোনো ভোগ করছেন না, আবার এমনও হতে পারে করছেন। আচ্ছা, অনেক সন্ন্যাসীকে মানে আমি নিজে পার্সোনালিও জানি যে মানে যেমন আমরা চিরাচরিত শুনে এসেছি যে সন্ন্যাসীরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন তারা পিওর ভেজিটেরিয়ান হয়ে যায়, ননভেজ খান না। তো এটার সঙ্গে মানে আমি অনেককে জানি যে তারা ননভেজ কিন্তু পুরোপুরি ইনটেক করে, এগুলো কি মানে ঠিক? এটা নিয়েও বলবো, সন্ন্যাস ব্যাপারটা দু প্রকারের হতে পারে, বৈদিক সন্ন্যাস, তান্ত্রিক সন্ন্যাস। আচ্ছা, প্রথমেই আমি তান্ত্রিক সন্ন্যাসের কথাটা বলে একটা জায়গা একদম বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে তান্ত্রিক সন্ন্যাস যদি কোনো ব্যক্তি নিয়ে থাকেন এবং তিনি যদি ভগবতীর পূজা উপলক্ষে বলিদান হয়েছে এই রকম কোনো মাংস গ্রহণ করেন, বা যারা শক্তি পূজা বা তন্ত্রমার্গ জানেন তারা বুঝবেন যে যদি চক্রার্পিত বস্তু, চক্রার্পিত দ্রব্য, পঞ্চতত্ত্বের কোনো দ্রব্য, চক্রার্পিত দ্রব্য তারা গ্রহণ করেন, তাতে তার তান্ত্রিক সন্ন্যাসের কোনো হানি হয় না। আচ্ছা, ফলে ওই জায়গাটা প্রথমেই বাক চলে। আচ্ছা, এইবারে আসি বৈদিক সন্ন্যাস। বৈদিক সন্ন্যাসে বিধি মতো আমিষ আহার বর্জন, একদম, এটা একদম এটাই লিখিত বিধি যে আমিষ আহার বর্জনীয়। কারণ বৈদিক সন্ন্যাসী
একটা মানে আমরা বলি যে তিনি সর্বজীবে অভয় দান করেছেন। আচ্ছা, তো যিনি সর্বজীবে অভয় দান করেছে কি করে তিনি আর কি করে করে ইনটেক করলেন? এখানে একটা কথা আছে যে কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা সাধক বা সন্ন্যাসী এমনও আছেন যারা কিন্তু এই ডিটাচমেন্টের জায়গায় পৌঁছিয়েছেন যে তাদের খাদ্যাখাদ্য বিচারে তাদের কিছু হয় না। সেই জায়গায় যদি কেউ পৌঁছে গিয়ে থাকেন তাহলে কিছু বলার নেই। দেখুন আমি কি বলবো, স্বামীজিও তো আমিষাহার করতেন। আচ্ছা, ঠাকুর বা বামদেবের কথা কেউ যদি বলেন সেখানে আমার কিছু বলার নেই, তারা অবধূত কৌল, তারা আমিষাহারে আমার কিছু বলার নেই। তারা তো আমি প্রথমেই ওই ফাইটটা বাদ দিয়ে দিয়েছি। এবারে স্বামীজি বা ইত্যাদি যাদেরকে আমরা সবাই বৈদিক মার্গের এবং অনেকেই বলেন যে তারা পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, সেটা যদি হয়ে থাকেন তাহলে পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীদের যদি আপনি কোনো আখাড়া বা শঙ্করাচার্যের কাছে মতামত নেন, তারা বলবেন যে তারা আমিষাহার করতে পারেন না। কিন্তু এবার এমন ব্যক্তি যদি হন, এই যে স্বামীজির কথাই বললাম, যার এই সব বাধ্যবাধনের ঊর্ধ্বে চলে গেছেন, তাহলে তার জন্য কোনো বক্তব্য থাকতে পারে। কিন্তু আবার সঙ্গে এটাও ঠিক, সবাই কিন্তু তাই নয়। আচ্ছা, সবাই কি জীবন মুক্ত? সবাই কি আর স্বামীজি? স্বামীজি সে তো 100 বার, উনি একজনই। উপনিষদ একটা কথা বলে যে একটা শিশু জন্মের পরে তার 5 বছর বয়স হচ্ছে। আমি 5 বছর কথাটা এখন কেন বলছি না, আজকাল একটা ট্রেন্ড হয়েছে পঞ্চম বর্ষীয় একটা বেশ জন্মদিন বড় করে পালন টালন হয়। থেকেই ছিল বরাবর ভালোভাবে হচ্ছে, সবাই আনন্দ বড় করে, হ্যাঁ হয়। কি ভেবে আনন্দ করছে যে আমার সন্তানের 5 বছর বয়স হলো, আনন্দের অনুভূতি ভেবে আনন্দ করছে। এবার ভাবুন, আমি ঠিক একটা উল্টো কথা বলি। আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত মতো মৃত্যু নির্দিষ্ট, একদম তাহলে 5 বছর বয়স হয়েছে মানে তার আয়ু 5 বছর কমে এলো, একদম মৃত্যুর দিকে আরো 5 বছর এগিয়ে গেল। এবার আপনি ভাবুন 5 বছরের জন্মদিনটাকে আমি ভাবছি যে আমার সন্তানের 5 বছরের জন্মদিন, আনন্দ উৎসব করছি। এবার ঠিক এটা না ভেবে যদি আমি ভাবি 5 বছরের জন্মদিনের দিন যে আমার সন্তান আজকে মৃত্যুর দিকে 5 বছর এগিয়ে গেল, আপনি আনন্দ করতে পারলেন? একদম তাই, মানে উল্টো, কিরম বিরূপ একদম কিন্তু কোনটা সত্যি? দুটোই সত্যি। সত্যি। মানে আসলে মানুষের দেখার দৃষ্টি দেখা আমি কিরম ভাবে দেখছি না, আমি সবাইকে এটা বলছি না যে সবাইকে এটাই ভাবতে হবে যে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে তো সে ডিপ্রেশনে পড়ে যাবে। কিন্তু এই সত্যটাকে কোনো শিশু, অনেকেরই আপনাদেরও প্রশ্ন থাকতে পারে বা স্পিরিচুয়ালিও অনেকে বেটা ভাবতে পারেন যে অনেকেই ধরুন কোনো মা গর্ভধারণ করেছেন, তো সেই গর্ভধারণের 9 মাসের মধ্যে অনেকে মিসক্যারেজ হন, আচ্ছা নাও হতে পারে, তারপরে গিয়েও অনেকে সন্তান হারায়, সেটা একদিনের মাথায় হতে পারে, বেশ কিছু দিনের মাথায় হতে পারে, মানে অনেকেই তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যান, এবং ভগবান না করুক কেউ না যান, মানে আমি তো শত্রুরও ওরকম চাই না একদম, কিন্তু অনেকেই এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যান। এবার এই প্রশ্নটা কেন তুললাম না, প্রথমতই উনি একজন বিজ্ঞানী মানুষ এবং স্পিরিচুয়ালি তো ভীষণভাবে, তো এইটার আমরা আজকে একটা স্পিরিচুয়াল উত্তর খুঁজবো যে এটার স্পিরিচুয়ালি ব্যাখ্যাটা কি। মানে আমরা তো এতদিন ধরুন মানে আপনারা তো ডাক্তারদের থেকে কোনো উত্তর পাননি যে এটার মৃত্যু কেন হলো, কি জন্য হলো। খুব রিসেন্ট একটা সেলিব্রিটি তার বাচ্চা মারা গেছে এবং কর জড়িয়ে তো সেটা নিয়ে একটা বিশাল তোলপাড় হয়েছে নেট জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে। তো আপনারা সবাই জানেন, যারা শুনছেন তারা নিশ্চয়ই কানেক্ট করতে পারছেন। তো এটার একটা আমরা স্পিরিচুয়াল আজকে ব্যাখ্যা শুনবো যে এটা কেন হন। এইখানে আসল ব্যাপারটা হচ্ছে ডেস্টিনি। প্রত্যেকটা আত্মা যখন জন্মানোর জন্যে, মানে এখানেও একদম বলি যে একটা বিখ্যাত শ্লোক আমাদের যে পুনরাপি জানানাম পুনরাপি মারানাম পুনরাপি জানানি জাঠারে সায়ানাম, একদম পরিষ্কার যে সাইকেলটা কেমন না, আমি জন্মাবো, একটা জীবন বাঁচবো, বেঁচে মারা যাব, আবার একটি মাতৃগর্ভে জন্ম হবে, স্বয়ং।
এই যে মাতৃগর্ভে শয়ন, এই যে গর্ভবাস, বিভিন্ন প্রাণীর জেস্টেশন পিরিয়ড নানা রকম, কিন্তু যাই হোক গর্ভবাস কিন্তু যখন থেকে তার চেতনা আসছে, আমাদের শাস্ত্রের দৃষ্টিতে গর্ভবাস খুব একটা আনন্দদায়ক নয়। গর্ভবাস একটি যন্ত্রণা। যদি কোনো জীবাত্মার আবার এই যে আমি জন্মাবো, জন্মানোর পরে যা যা ভোগ করব তাতেও আনন্দও থাকবে, দুঃখও থাকবে, কথা দুটো। কোনো জীবাত্মার যদি এমন হয়ে থাকে যে কোনো একটি যোনির জন্ম, সেটা হাতিই হোক মানুষই হোক, কোনো একটি যোনির জন্মে তার শুধু গর্ভবাসটুকুই প্রাপ্য, আচ্ছা, তারপরে তার ওই যোনি বিহিত জীবন তার ডেস্টিনিতে নেই, নেই। তখন সে চলে যাবে। আচ্ছা, ধরুন মানে সেটা তো মানে ধরুন একদম জন্মের মুখোমুখিও হতে পারে, পরেও হতে পারে, সেটা নয় ছেড়ে দিলাম। কিন্তু অনেকে আছে একদম আপনার মাঝখান, মানে আপনার যে প্রেগনেন্সি পিরিয়ডটার মাঝখানে ওই ঘটনাগুলো। তার গর্ভ যন্ত্রণা ভোগই ওই কদিনের ছিল, হয়তো 3 মাসের গর্ভ যন্ত্রণা ছিল। আচ্ছা, ধরুন এই যে আমরা বাজিতে দেখি যে বলে যে মানে কোন টাইম পিরিয়ডে ওই জিনিসটা একদম পরিষ্কার শাস্ত্রে বলা আছে, গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, তারপরে জাতকর্ম, তারপরে নামকরণ, তারপরে অন্নপ্রাশন। এই হচ্ছে স্টেপস। গর্ভাধান কিন্তু একটি সংস্কারের মধ্যে পড়ে। একদম তাই। গর্ভাধান একটা সময়ে বিধিবৎ হোম যজ্ঞ দ্বারা হতো, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে। একদম তাই। দক্ষিণ ভারতে কিছু পদ্ধতি আছে, একটি সম্প্রদায় আছে বৈষ্ণব সম্প্রদায়, তারা বলেন তাদের সেই সম্প্রদায় হচ্ছে বৈখানস সম্প্রদায়। এই বৈখানস সম্প্রদায়ে একটি নিয়ম আছে, এই যে গর্ভাধান হয়ে গেল তো এরপরে এই পুংসবন সীমন্তোন্নয়ন এই দুটোকে তারা একসঙ্গে করেন সেটা অনুষ্ঠান। কি জিনিসটা একটু শুনে। এতে কিছু নির্দিষ্ট পুজো পাঠ আছে, সংস্কার আছে। আচ্ছা, সেটা কি মানে আপনার প্রেগনেন্সি চলাকালীন না প্রেগন্যান্সি চলাকালীন। চলাকালীন? আচ্ছা, এবার এরা কি করেন, ওই সংস্কারে যে যজ্ঞটি হয় সেই যজ্ঞাগ্নিতে তারা শঙ্খ এবং চক্র, সোনার বা রূপোর বা তামার শঙ্খ এবং চক্র, ওতে না ওই রকম লম্বা কাঠি মতো লাগানো থাকে, এই শঙ্খ এবং চক্র যজ্ঞাগ্নিতে উত্তপ্ত করেন। আচ্ছা, উত্তপ্ত করে ওটা চরু বা পায়েসের মধ্যে দেন, দিয়ে সব মন্ত্র সহ ব্যবস্থা আছে। এইবারে ওই চরু বা পায়েসটি ওই গর্ভবতী মাকে খাওয়ানো হয়। আচ্ছা, এরা বিশ্বাস করেন যে এর দ্বারা গর্ভস্থ শিশুর মন্ত্র সংস্কার, বৈষ্ণব সংস্কার সম্পূর্ণ হলো, মানে কমপ্লিট। বৈষ্ণব সংস্কার হয়ে গেল। এরা বলেন যে এরা জন্মাবধি বৈষ্ণব, এরা পরবর্তীকালে হচ্ছেন না, গর্ভ বৈষ্ণব এই শব্দটা বলেন ওনারা। মানে ওরা অলরেডি ট্রেন্ড হয়ে গেল। গর্ভ বৈষ্ণব বৈষ্ণব মানে গর্ভে থাকাকালীনই তার বৈষ্ণব সংস্কার করা হলো, ফলে তারা গর্ভ বৈষ্ণব, মানে জাত হবেন অ্যাজ আ বৈষ্ণব। আচ্ছা, হ্যাঁ, মানে ডেডিকেটেড টু বিষ্ণু। বিষ্ণু। তার মানে এই গর্ভটিকে সংস্কৃত করা হলো, এবং আমরা এটা বিশ্বাস করি যে এর দ্বারা গর্ভ যন্ত্রণা কিছু হলেও লাঘব হয়। আচ্ছা, এবং এর দ্বারা আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যদি গর্ভস্থ থাকাকালীন কোনো বিপদ থাকে তাহলে সেটাও অনেকাংশে দূরীভূত হয়, কারণ আমি শঙ্খ এবং চক্র ভগবানের আয়ুধ তাকে রক্ষা করছে। সেটা যদি হয়, যদি সত্যি কারোর প্রার্থনায় ভগবান কারোর গর্ভ রক্ষা করেন, তাহলে কার সাধ্য? সাধ্য। হ্যাঁ, দেখুন উত্তরার গর্ভে তো শ্রীকৃষ্ণ স্বয়ং উত্তরার গর্ভ রক্ষা করেছেন, একদম ব্রহ্মশির দিয়েও তার গর্ভপাত করা করতে পারেনি। হ্যাঁ, তো সেই জন্য ভগবান যদি কারোর গর্ভ রক্ষা করেন তাহলে তো কোনো ইয়ে নেই, সেই কামনায় এটা করা হয়। তো এই যে জিনিসগুলো আমাদের ধর্মে কিন্তু ছিল। আচ্ছা, ধরুন এই যে এখন যেটা সোশ্যাল মিডিয়ার যুগে, মানে এই প্রশ্নটা আমি না করে একদম থাকতে পারলাম না। সোশ্যাল মিডিয়ার যুগে এখন যেটা হয়েছে বেবি বাম্প শো করা, এটা কি ভালো?
দেখুন, এটা ভালো বা মন্দ এই বিষয়ে শাস্ত্রে কোনো স্পষ্ট নির্দেশ আছে কিনা আমি জানি না, হওয়ার কথা না। জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জিনিসটা এরকম ভাবে শো অফ করাটা শোভন হয় না। আচ্ছা, না এরকম মানে অনেক জায়গায় পড়লাম যে একটা নজর বলে একটা ব্যাপার আছে। এত নজরের ব্যাপার, এবং অনেকেই বলে যে ধরুন অনেক সময় আপনারা জানেন না, হাওয়া বাতাসের ব্যাপার থাকে, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার থাকে। থাকে। তো এইগুলো থেকে নাকি অনেকাংশে রক্ষা করা যায়। পৃথিবীতে কোনো ব্যক্তির সবাই শত্রু বা সবাই মিশ্র নেই। নেই। তাহলে প্রত্যেকের কেউ না কিছু শত্রু আছে ডেফিনেটলি। যার শত্রুভাগ্য খারাপ, হুম। মানে এখানে জ্যোতিষশাস্ত্রও বলতে পারবে তার শত্রুভাগ্য কেমন, তার স্পিরিচুয়াল এনার্জি কেমন। যার শত্রুভাগ্যটি খারাপ, তার যদি এইটা দেখে কেউ ঈর্ষা কাতর হয়ে কোনো প্রয়োগ বা অপকর্ম করেন, সেটা তাহলে তো সেটা হবেই, সেটা তো হবেই। এবং এর এই রকম প্রয়োগাদি কিন্তু হয়, একদম এই যে হয়, আমার কাছে আসা এরকম অনেক মানুষ আছে, তো এগুলো হয়। না ভীষণ বিশাল বড় ক্ষতিও হতে পারে। হতে পারে। এখন মানে যুগ তাল মিলিয়ে চলছে, সবাই ভাবছে সবাই সেলিব্রিটিরা করছে আমরাও করি। এটা আপনারা জানেন না যে সেলিব্রিটিরা যেটা করছে হয়তো করছে, ম্যাটারনিটি ফটোশুট করছে, কিন্তু তারা কতটা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এটা আপনাদের ভাবার বিষয়ই না। মানে আপনারা জানেনই না তারা পেছনে কি, মানে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করে, আপনাদের পক্ষে জানা সম্ভবই না। আগে নিজেদেরকে প্রোটেক্ট করুন, তারপরে এইসব জিনিসগুলো জানবেন। এটা খুব সত্যি কথা। সেলিব্রিটি, প্রচন্ড স্পিরিচুয়াল হয়। কোনো বড় বড় রাজনৈতিক নেতা, বিজনেস বিজনেসম্যান, বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, তারা নিয়মিত বিভিন্ন কর্মকাণ্ড করেন এবং করান। একদমই তাই। এটা মানে এটা তো এটা আপনারা জানেন। প্রচুর প্রমাণ আছে। সে শাহরুখ খান থেকে শুরু করে বড় মানে আমি নাম নিয়ে বলছি, মমতা ব্যানার্জি থেকে, মানে ইভেন প্রত্যেকটা সেলিব্রিটি আপনারা যত মানে পাবলিক ফিগার দেখেন, কারণ আমি তো এই ফিল্ডে রয়েছি, এবং তারা মানে বড় বড় যারা রেইকি মাস্টার তারা একদম হাতে থাকে, বড় বড় রেইকি মাস্টার ওদের হাতে থাকে। তো ভালো ভালো পীর, ভালো ভালো তান্ত্রিক, যেমন রজনীকান্ত নিজে ক্রিয়া সাধক, রজনীকান্ত নিজে ক্রিয়া সাধক। সুতরাং এইগুলো মানে আপনারা যেটা কপি করছেন না সেলিব্রিটি লাইফস্টাইলটা, সেটা একটু ভেবে করুন। মানে উনারা কিন্তু স্পিরিচুয়ালি অনেক ইনক্লাইন, তারপরে এসব করছেন। এই জাতীয় ঘটনার যে এই যে প্রয়োগের কথা এলো যখন, আমার একটা ভেরি রিসেন্ট অভিজ্ঞতা বলি, মাস দুয়েক আগের অভিজ্ঞতা। আমার কাছে আমার একটি ছাত্র, সে আমার কাছে একটি ঘটনা আনলো যে একটি খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফ্যামিলি, খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফ্যামিলি, তারা বলছেন যে তাদের বাড়ি, দোকান, সর্বত্র আনইউজুয়াল ঘটনা ঘটছে। আচ্ছা, হঠাৎ হঠাৎ কিরম কিরম ঘটনা না, তারা তাদের বাড়িতে, তারা এখনো জয়েন্ট ফ্যামিলি, এটা খুব ভালো, তারা গুছিয়ে ব্যবসাটা সবাই মিলে করেন। আমি পরে তাদের বাড়ি গেলাম, তখনও দেখলাম বিরাট বড় বাড়ি। তো তাদের বাড়িতে বর্তমানে বিবাহযোগ্য 3টি ছেলে, 3টি ছেলের মধ্যে 2টি ছেলের বিবাহ তারা দিয়েছেন, আরেকটি ছেলের বিবাহ পেন্ডিং, কিন্তু সম্বন্ধ সমস্ত কিছু সেট। সেই মেয়েটি এ বাড়িতে যাতায়াত করে, সেই মেয়েটিও তার অদ্ভুত অভিজ্ঞতা সব কথা আমাকে বলল। তো তার মানে 2টি পুত্র এবং পুত্রবধূ ওই বাড়িতেই রয়েছে। আচ্ছা, ছেলের বিয়ে দেবে বলে একদম প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেকশন তারা বাড়িতে তৈরি করেছেন, সেগুলো তাদের বউয়েদের পছন্দ মতো একদম ঝাঁ চকচকে করে সাজিয়েছেন। পয়সা আছে, কোনো ব্যবসাদার ফ্যামিলি করেছেন, দিয়ে 2টি বিবাহ দিয়েছেন। 2টি ছেলের বউই আমাকে বলছে যে রাত্রিবেলা শুতে যাওয়ার পর থেকে ঘরের মধ্যে আষ্টে গন্ধ শুরু হয়, একদম পরিষ্কার। 2টি মেয়েই আমাকে বলছে, মানে দুজনের রুমেই আলাদা আলাদা দুজনের রুমেই আচ্ছা বলছে আষ্টে গন্ধ শুরু হয়। বলছে এমন আষ্টে গন্ধ যে আমরা রাতে ঘুমোতে পারছি না। বলছে আমরা চেষ্টা করছি জোর করে ঘুমোতে, আমরা ঘুমোতে পারছি না, এই রকম আষ্টে গন্ধ। তাদের পার্সোনাল লাইফটা এফেক্টেড এফেক্টেড হচ্ছে একদম। হলো।
আচ্ছা, যে মেয়েটি বিবাহ হয়ে এ বাড়িতে আসবে, সে তার ভাবি যে স্বামী বা এই যে ভাবি শ্বশুর বা হবু শ্বশুর বাড়ি, এখানে তার যাতায়াত আছে। এই ছেলেটি এবং মেয়েটি ঘুরতে যায়। মেয়েটি আমায় বলছে যে লাস্ট দুর্গা পুজোয় বলছে এমন হয়েছে, বলছে আমরা দুজনে মিলে বাইকে করে যাচ্ছি, বলছে ঠাকুর দেখতে বেরিয়েছি, মানে কলকাতায় ঠাকুর দেখছি মানে ভিড়ভাট্টার মধ্যে দেখছি, কোনো ফাঁকা জায়গা নয়। ফাঁকা জায়গা। বলছে, মেয়েটি বলছে আমি আপনি বিশ্বাস করুন, আমি 100% ফিল করছি যে আমার বাইকে আরেকজন আছে, থার্ড আরেকটা পার্সন আছে। মানে ও তো পেছনে ছেলেটার বসে আছে, বসে আছে। চার ফাঁকা হ্যাঁ। ছাড়াও কেউ একজন আছে। বলছি যে কলকাতা শহরে এই আলো ঝলমলে দুর্গাপুজোর এই মার্কেটে আমি বুঝতে পারছি আমার সঙ্গে আরেকজন বসে আছে। কি অদ্ভুত। দোকানে, তাদের দোকানের যে ওই কাঁচের বড় শাটার ডোর, হ্যাঁ, ওই এসির জন্য এখন হয়েছে না ভারী দরজাগুলো কাঁচের, বলছে হঠাৎ দোকানের সামনে কোথা থেকে একটা, বলছে দাঁড়াস বা এরকম কোন একটা সাপ, বলছে হঠাৎ করে ছুটে এলো, একজন সেই সময় দরজাটা খুললো, তারপরে দরজাটা ছেড়ে দিলে দরজাটা হুশ করে গিয়ে বন্ধ হয়ে যায় না, বলছে বন্ধ হয়ে গেল, গিয়ে সাপটা চাপা করে মরে গেল। বলছে এটা দেখে যথারীতি দোকানের সবাই খুব ভয় পেয়ে গেছে। যে এটা কি হলো, এমনি মিছিমিছি সাপ মারা আমরা খারাপ বলি, ভাবি যে সাপ মারা উচিত না। বলছে ওর একটা ঘটনা ঘটেছিল, বাইকে করে দোকানে, একটি ছেলে বলছে আমি বাইকে করে দোকানে যাচ্ছি, হঠাৎ করে বলছে কিছুর থেকে কিছু না, হঠাৎ করে বাইকটা নিয়ে উল্টে পড়ে গেল, এরম হচ্ছে। আচ্ছা, এবার সেই বাড়ির এখন যে সবচেয়ে বড় যিনি বয়সে, মানে এদের আগের জেনারেশন, মানে বড় কর্তা যিনি, তিনি আমাকে বলছেন যে আমার এই যে চেহারাটা আপনি দেখছেন, আমি 2 মাস আগে ঠিক এর 3 গুণ ছিলাম চেহারায়। বলছে আর এখন আমাকে এই অবস্থায় দেখুন, তাকে দেখছি তিনি একদম রোগা চেহারা হয়ে গেছে, এবং গায়ের রংটা কিরম হয়েছে, মানে আমরা বলি না মাঠে ঘাটে ঘুরলে যেমন হয়, বা আমারটাই কালার। হ্যাঁ, কেউ দিঘা টিঘা বেড়াতে দেখে বল না কিরে পুড়ি গেছি, পুরী গেছিলি, হ্যাঁ ওটা দেখলেই বোঝা যায় একটা তামার। মানে এটা যদি বেশ ভালো ট্যান হয়ে যায়, ওই রকম একটা চেহারা তার হয়েছে। তিনি, আমি তো তাকে আগে দেখিনি, তিনি বলছেন আপনি বিশ্বাস করুন 2 মাস আগে আমি ঠিক এর 3 গুণ ছিলাম, 2 মাসের মধ্যেই 2 মাসের মধ্যে আমার এই অবস্থা হয়েছে। বেশ ভাববার বিষয় এটা। তো এই সমস্ত, কিন্তু বাড়িতে যে কেউ হাঁক ডাক করছে, কেউ ভয় দেখাচ্ছে এরম কিন্তু নয়, কিন্তু এই সমস্ত ঘটনাগুলো কন্টিনিউয়াসলি রোজ হচ্ছে, আচ্ছা, রোজ হচ্ছে। তারপরে ইয়ে করলো, তো যাই হোক সেটা ব্যবস্থা ইত্যাদি যা যা করা হলো, এবং বুঝতে কি পারলেন যে কি হলো? আলটিমেটলি যেটা বুঝলাম যে এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি চালাক, ব্রেক চালান যারাকে, এটা প্র্যাকটিক্যালি এটা চালাক। মানে সবাইকে বিরক্ত করার। ব্যবসা তো, হ্যাঁ, এই ব্যবসাদার ফ্যামিলির যে সবচেয়ে বড় মালিক, তাকে ডাউন করো এবং ধীরে ধীরে মেরে ফেলো, এবং বাড়িতে যে নতুন বিয়ে হয়ে আসছে মেয়েগুলো ছেলেগুলো, তাদেরকে উত্ত্যক্ত করো যেন তারা ভালোভাবে না থাকতে পারে, ধীরে ধীরে সংসারের শান্তিটা গোটাটা নষ্ট করে দাও। শান্তিটা নষ্ট করে দিলে এবং মূল মালিক যে, তাকে যদি ডাউন করে দিতে পারো ফিজিক্যালি, তাহলে আলটিমেটলি ব্যবসাটা ডাউন হবে। শত্রু বাড়ির ভেতরে না বাড়ির বাইরে? না, বাড়ির ভেতরে না, বাড়ির ভেতরে না। এইখানে একটা মজা হয়েছে বলি, তখন তারা আমাকে কিছুই বলতে পারলেন, কিন্তু আমি এটা বলি যে আমরা যা যা কাজকর্ম করলাম সেগুলো করে আসার 2 মাস বা 2.5 মাস বাদে তাদের একজন খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার, তিনি ভীষণভাবে ফিজিক্যালি ডাউন হয়েছেন। তখন উনি আমায়, সেই ভদ্রলোক আমাকে বললেন যে দেখুন এটা হতে পারে যে ব্যাকফায়ার করে। ওই যে উনি করছিলেন, মানে আমরা যে পদ্ধতিটা করি তাতে যেমন এই সমস্ত ক্রিয়াকর্ম শান্ত করার ব্যাপার থাকে, তেমন একটা প্রোটেকশন লেয়ার তৈরি করা হয় যে কেউ যদি এটা করে যায় তাহলে এটা বুমেরাং হবে, তার কর্মটা তার বুমেরাং, তার কাছে ব্যাপারটা। এবার ওটা যখন হবে তখন সে এফেক্টেড হবে, একদম তখনই বোঝা যায় যে তখন বেড়ে যাবে যে তাহলে কে করেছে। তো এই ঘটনাগুলো হয়। তো এই যে সমস্ত জিনিস, এই জিনিসগুলো থেকে, এই জিনিসগুলো কিন্তু গর্ভবতী থাকাকালীন বা গর্ভস্থ অবস্থায়ও হতে পারে। হতে পারে। এই যে আজকাল ভুলে যাচ্ছে, মানে আধুনিক হন কিন্তু পড়াশোনা করে আধুনিক হন,
আপনারা আজকাল না এই আধুনিকের নাম নিয়ে ফলো করা শুরু করেছেন মানুষজনকে, যে যে যেটা করছে আমিও সেটাই করি, যে যেটা যার যেটা দেখতে ভালো লাগছে আমরাও বেশ একটা সেলিব্রিটি হয়ে তারা আর বাকি যা যা করছেন সেটা সেগুলো সেগুলো আপনারা জানেনই তো না, তারা ক্যামেরার পেছনে তার লাইফটা তো সেটা জানেন না। আমাদের কাছেও তো আসে, ফলে আমি তো জানি Yeah. এরকম পরিচিত মুখ। এবার কি এইগুলো তারা সর্বদাই বলে ফিল করবে যে গোপনীয়তা রক্ষা গোপনীয়তা। করতে হবে, একদম। তো আমরা তো সেই জন্য গোপনীয়তা রক্ষা করতেই হয়, একদম আর কারোর ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় তারা বাইরে এগুলো বলবে। ইভেন যারা ফেম নাম, তাদের স্পিরিচুয়ালিটি, তাদের শরীর বন্ধন, তাদের সবকিছু তারা কিন্তু মানে খুব পুঙ্খানুপুঙ্খ ভালো ভালো মানে এইসব মানুষদের দিয়ে মানে যারা এইসব লাইনে আছেন, স্যারের মতো বেশ কিছু মানুষ, তাদের দিয়ে সবকিছু করান। তো আপনারা আধুনিক হন, এটা ভালো কথা, কিন্তু বুঝে শুনে পড়াশোনা করে শাস্ত্র বুঝুন তারপরে হন। তো মানে এই যে শাস্ত্র বুঝবো না, এটা কিন্তু আধুনিকীকরণ নয়, না। এটা খুব মানে ডাহা, মানে কেউ বোকামি। মানে বোকামি, মানে এগুলো সিম্পলি বোকামি বলে। আমরা নেক্সট এপিসোডে আসবো। অনেক প্রশ্ন মাথায় এসে গেছে, কারণ এগুলো নিয়ে আলোচনার অ্যাকচুয়ালি কোনো শেষ বা সীমানা কোনোটাই নেই। তো আজকের জন্য এটুকুই, নমস্কার।